গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুবান্ধবদেরকে এবং ফেসবুকে, টুইটারে এবং ইনস্টাগ্রামের এবং গ্রুপের সমস্ত বন্ধুবান্ধবদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থও আছেন। কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে আপনারা অগ্রগতি হয়েছেন। মনুষ্য ধর্ম এমনই একটা ধর্ম, এই মনুষ্য ধর্মেই কর্মের কোনো সীমাবদ্ধতা বলে কিছু হয় না। আর ধর্ম যদি মেনে যদি চলেন, সেটা হৃদয়ের সান্নিধ্যে থাকা যে কোনো জিনিসকেই আপনারা কিন্তু সেটাকে ধর্ম বলে মেনে চলেন। তাই যাই কর্ম করেন না কেন, সেটা যদি হৃদয়ের সান্নিধ্যের একটা আপনার মনের মধ্যে যদি বিকশিত না করে, তাহলে সেই কাজটা কিন্তু আপনি কিন্তু করে উঠতে পারবেন না। যে কোনো কিছুই আপনার হৃদয়ে পুষ্পবৃষ্টি করাবেই, তবেই কিন্তু সেটাকেই কিন্তু আপনি ধর্মজ্ঞান মনে করেই কর্মকে ধর্ম, ধর্মকে কর্মজ্ঞান হিসাবেই আপনি কিন্তু তুলে ধরবেন। মনুষ্য ধর্ম এমনই একটা ধর্ম, সারাটা জীবন এই ধর্মের মধ্যে দিয়েই সাংসারিক ধর্ম হতে পারে, কর্মের জীবনযাপনের ধর্ম হতে পারে, নিজের চলার পথেরও ধর্ম হতে পারে, নিজের যদি বলি এক সামঞ্জস্যপূর্ণ যে ধর্ম বা মৌলিন্যতাবাদের যে ধর্ম আমি যদি বলি, সব কিন্তু এই মনুষ্য ধর্মকেই কিন্তু পালন করে যেতে হবে, মনুষ্য ধর্মতেই। আরও একটি কথা, এই মনুষ্য ধর্মের মূল জিনিস হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনার কথা। মুখ থেকে বেরোনো কথা আর বন্দুক থেকে বেরোনো গুলি, দুটো কিন্তু আটকানো যায় না, আর দুটোই কিন্তু একটা মানুষকে কিন্তু নিহত করতে পারে। তাই যে কোনো কিছুই কাজ করবেন ভেবেচিন্তেই করা উচিত। যেটাকেই আপনি ধর্মজ্ঞান মনে করবেন, চলার পথে, কর্মের পথে, মৌলিনত্ব পথে, মালিন্যত্ব পথে বা সাংসারিক পথে, যে কোনো কিছুতেই চিন্তা ভাবনা করে করা উচিত। বলে ফেললাম, করে ফেললাম, যেটা করে ফেললেন সেটাকে কিন্তু আর ব্যাক কিন্তু করানো যাবে না। আমি বারবার একটা কথা বলেছি, কোনো মানুষ যদি বলে যে আমার এই সময়টা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, সময়টা খারাপ না, আমার ভাগ্যটা খারাপ, এটা হচ্ছে না, আমাকে মানুষ দোষারোপ করছে, আমাকে মানুষ গালাগাল দিচ্ছে, আমাকে মানুষ দুটো বাজে কথা বলছে, আমি একটা কথাই বলবো, আপনার সময় কিন্তু খারাপ নয়, আর আপনার জীবনও কিন্তু খারাপ নয়, আপনার ভাগ্যও কিন্তু খারাপ নয়। কর্মের উপর দিয়ে কিন্তু সব কিন্তু সামঞ্জস্য নির্ভর করে। কর্ম যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার দেখবেন মন, প্রাণ, মৌলিনত্ববাদ, সামঞ্জস্যবাদ, আপনার সঙ্গবদ্ধতাভাব, সব কিছুই দেখবেন ঠিকঠাক চলবে। কর্ম যদি ঠিক যদি থাকে, তাহলে দেখবেন সব কিছুই। কর্ম কিন্তু হয় কোথা থেকে না, সম্পর্ক থেকে। সম্পর্ক গড়তে গেলে কি চাই না, হৃদয় ভরা ভালোবাসা চাই। তাই যে মানুষটা আপনার সঙ্গে কাজ করছে, একই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, তাকে এমন কোনো কথা বা এমন কোনো বক্তব্য পেশ করবেন না যাতে আপনার উপরে সে ক্ষিপ্ত হয় এবং কর্ম থেকে বিনতি নেয়। এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। চলার পথে চলতে গেলে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলোকে আপনাকে মান্যতা দিতে হবে।
প্রথমেই বলে গেছি, আমি একটা কথা বলতে বলতে মাঝখানে আমি এই কথাটা বলে দিলাম। অ্যাকচুয়ালি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবনেরও কিন্তু পরিবর্তন হয়। ভাগ্যের কোনো কিছু বিষয় নেই, সবই সময়ের ব্যাপার, সবই সময়ের ব্যাপার। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়। একটা মহাভারতের একটা কথা আমার মনে পড়ে গেছে। শ্রীকৃষ্ণকে যখন যুধিষ্ঠির মান্যতা দিচ্ছিল, যখন সে মানে রাজ সরকারে যখন আহুতি দিল, তখন কাউকে না কাউকে মান্যতা দিতে হবে। এই মান্যতা দিতে গিয়ে প্রথমে দুজনকে বেছে নিয়েছিলেন যুধিষ্ঠির, ভীম আর এদিকে আমাদের মাধব মানে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিল। তখন ভীম বলে উঠল যে আমি একজনের দাস, সে যেটা বলবে আমিও সেটা করব। আমার কর্তব্য জ্ঞান হিসাবে আমাকে চলতে হবে, আমার নিজের মনের খুশি আমি চলতে পারবো না। কিন্তু যেটাকে অন্যায়, সেটাকে অন্যায় যদি নাও যদি হয়, সেটাকেই আমাকে করতে হবে, কারণ আমি এখন হস্তিনাপুরের দাস। কিন্তু মাধব সে তার নিজের নিয়মেই চলে, সে তার নিজের নিয়মেই চলে, সে তার নিজের নিয়মেতেই চলে। সেই জন্য মাধবকে যখন মান্যতা যখন দিতে গেল, তখন ওই রাজ সরকারের একটি রাজ সরকার বলে উঠল মাধবকে কেন দেয়া হবে, কি কারণে দেয়া হবে। এই কথা বলতে বলতে হঠাৎ করে মাধব একটি কথা বলে রইল যে তোমার মাকে আমি কথা দিয়েছিলাম 100টা দোষ তোমার ক্ষমা করব, 100টা দোষের পর কিন্তু আমি ক্ষমা করব না। আর সেই রাজ সরকার কি করছে, একটি একটি করে কথা বলছে আর একটি একটি করে ময়ূরের পালক ফেলছে, একটি একটি করে ময়ূরের পালক ফেলছে। মানে সে 100টাই কিন্তু ওই কোমরেতে গুজে এনেছে, সে একটি একটি করে ফেলছে। সে যখন যুধিষ্ঠির পত্নী দ্রৌপদীকে সে সখী বলে গণ্য করত, তা সেইটা নিয়ে রাজ সরকার যখন বলল, মাধব এমনও চরিত্রের, তার ক্যারেক্টার নিয়ে তুলেছিল যে তাকে সখী বলে করে। তাই জন্যেই যুধিষ্ঠিরকে রাজ সরকারে পদলাভের তার জন্য তাকে জায়গা দিচ্ছে। আর সেই জন্যই সেই রাজ সরকার তাকেই প্রাধান্য দিচ্ছে। কাকে না, মাধবকে। সেই কথা বলতে 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 তার 100টা দোষ তার কমপ্লিট কখন হয়ে গেছে সে কিন্তু বুঝতে পারেনি। মাধব তখন বলে উঠল মৌনতা লাভ করাই ধর্ম মানুষের, সময়ের মধ্যে, সময়ের মধ্যে মনুষ্যের একটা ধর্ম হওয়া উচিত, সময়ের মধ্যে মৌনতা লাভ করা উচিত। এই মৌনতা ঠিক টাইম মতন যদি আপনি লাভ না করেন, তাহলে কি হবে, তাহলে আপনার মৃত্যু অনিবার্য। তখন মাধব কি করলো, সঙ্গে সঙ্গে তার চক্র দ্বারা তার মুণ্ডুচ্ছেদ করে দিল। তখন রাজ সরকারের মধ্যে আর একজন বলে উঠল, হস্তিনাপুরের যুবরাজ, উনি বলে উঠলেন যে কেন এই জিনিসটা করলেন, কি কারণে উঠলেন। তখন একটি কথাই মাধব বলল, মানুষের দাস কিন্তু সময় নয়, সময়ের দাস কিন্তু মানুষ।
ভাগ্যের পরিবর্তন হয় না, সময়ের পরিবর্তন হয়। সময়ের সঙ্গে ভাগ্য চলে, ভাগ্যের সঙ্গে সময় চলে না। যার যেরকম কর্ম তাকে সেটাই কিন্তু করে যেতে হবে। তাই নেটওয়ার্ক মার্কেটিংও ঠিক তেমনি। যখন আপনি কাউকে কোনো কথা বলছেন বা কাউকে কোনো রকম কিছু ব্যক্ত করছেন, ভেবে চিনতে বলা দরকার, বলা উচিত আমি মনে করি। কারণ একটি কথা আমি বলে যাই, দ্রৌপদীর যখন বিবাহের জন্য সব রাজাকে যখন ডেকে পাঠিয়েছিল, তখন সব রাজা কি করেছিল না, ধনুক প্রতিযোগিতায় একটি মাছ ওপরেতে ভাসছে, তার চোখটাকে, তার নেত্রটাকে যে ছেদ করতে পারবে সেই হচ্ছে দ্রৌপদীকে বিয়ে করতে পারবে। সে সবাই দেখতে পেল, কিন্তু কারোর দ্বারাই সম্ভব হতো না, মানে সম্ভব হলো না। একমাত্র কর্ণ ছিল, কিন্তু সেটাকে কিন্তু কমপ্লিট করে দিতে পারত, কিন্তু সেও কিন্তু করতে পারে না। লাস্টে কি হলো, ব্রাহ্মণ পুত্র সে যে অর্জুন এসেছিল, সে আসার সঙ্গে সঙ্গেই সে সবাইকে প্রণাম জানালো, সবাইকে ধ্রুপদকে, মানে ওই দ্রৌপদীর যে বাবা ছিলেন ধ্রুপদকেও কিন্তু প্রণাম জানিয়েছিল, তার সঙ্গে কিন্তু দ্রৌপদীকেও প্রণাম জানিয়েছিল। তখন সবাই হাস্যকর হিসেবে বলে উঠল, যাকে তুমি বিবাহ করতে তাকে তুমি প্রণাম জানাচ্ছ? বলে হা 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 করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, কি মেয়ে, স্ত্রী, মা দুর্গারই একটা অংশ, মা দুর্গারই একটা অংশ। সে আমার পত্নী হতে পারে, কিন্তু সে মা দুর্গারই কিন্তু একটা অংশ। তাকে আমি দূর থেকে হাত জোড় করে প্রণাম জানাতেই পারি। তখন বলে উঠল, তাহলে তুমি প্রণাম জানাও, তাহলে তুমি পত্নী হিসাবে তুমি প্রণাম করেই যাও সারাটা জীবন। তাহলে সে তোমার দেবী, সে কোথাকার দেবী তোমার যে তাকে তুমি প্রণাম জানাচ্ছ? তখন শ্রীকৃষ্ণ বলে উঠল কি না, শ্রীকৃষ্ণ এটাই বলে উঠল যে আপনার গৃহের দেবীকে আপনার পত্নী। তাই অর্জুন যদি তাকে বিবাহ করে, তাহলে তার ঘরের লক্ষ্মী কে? তাই যে কোনো মহিলাকেও সম্মান দেওয়া উচিত, দূর থেকে প্রণাম জানানো উচিত আমার মনে হয়। তাই এই দিকেও সব কিছু ধারণা কিন্তু রাখা উচিত। প্রতিটি জিনিসেরই একটা সময় থাকে, সময় যখন শেষ হয়ে যায় সেও কিন্তু শেষ হয়ে যায়। তাই লাগাম দেওয়া উচিত, লাগাম দেওয়া উচিত। তাই অনেক কথা আজকে বলে ফেললাম, হয়তো কারোর বোরিং লাগবে এই কথাগুলো শুনলে, কিন্তু যারা যারা মহাভারত দেখেছেন তারা কিন্তু এই জিনিসগুলো তাদের কিন্তু মাথায় কিন্তু খেলে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে শকুনির মতোও কিন্তু কিছু কিছু চরিত্রে কিন্তু কেউ কেউ অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। শকুনি যেরকম চরিত্র সেরকম কিন্তু দেখতে কিন্তু পাওয়া যাবে, নেটওয়ার্ক মার্কেটিংও কিন্তু দেখতে পাওয়া যায়। তাই আপনাকে যুধিষ্ঠির, অর্জুন, ভীম এদের মতোই, পঞ্চপাণ্ডবের মতোই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তাই বন্ধুরা, মোরাল, নৈতিকতার কোম্পানি এমডি স্যারের একটা জিনিস আমার খুব ভালো লাগে, হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এমডি স্যারের একটি কথা আমার খুব ভালো লাগে, প্রতিটা মানুষের তো সব কিছু ভালো হতে পারে না, তাই না? তা এমডি স্যারের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেই জিনিসটা হয়তো আপনাদেরও ভালো লাগবে। উনি কোনো প্রোগ্রাম করতে গেলে, উনি কোনো মিটিংয়ে বসতে গেলে বা কোনো সভা করতে গেলে
বা কোনো মিটিংয়ে বক্তব্য রাখতে উঠলে প্রথমে নিজেকে শুদ্ধ করে নেন। যদিও সে যদি মিথ্যে কথা বলে থাকে তার আগে, বা কোনো রকম অধর্ম কোনো কাজ করেও থাকে, ঠিক আছে, সেই জন্য সে এতটাকে এই মোরাল গ্রুপ অফ কোম্পানিটাকে সে এতটাই মা বলে সম্মান করে এবং সেটাকে এতটাই ভালোভাবে পূজা করে, তার নিজেকে শুদ্ধ করে নেয়, নিজেকে শুদ্ধ করে নিয়েই তবে ওই কোম্পানির মিটিংয়ে উনি বসেন। এটা আমার সত্যি ভালো লাগে জিনিসটা। হ্যাঁ, এটা স্যালুট করার মতন বিষয়। অনেক লিডারকে দেখেছি গুরুকে প্রণাম করে, গুরুকে স্মরণ করে করেন, এটাও দেখেছি আমি। কিন্তু যাই হোক, আমি এই জিনিসটা দেখে সত্যি আমার খুবই ভালো লাগলো যে এই জিনিসটা আজ পর্যন্ত আমি কোনো কোম্পানির এমডি স্যারকে আমি এরকম জিনিস আমি করতে দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। তবে মোরাল গ্রুপ অফ কোম্পানির আইকন আমাদের এমডি স্যার, এটা আমি জানি খুব ভালো রকম। তাই এমডি স্যারের কে সত্যি আমি প্রণাম জ্ঞাপন করি। তার এই নিষ্ঠা সহকারে তার কর্মের অগ্রগতি সত্যি এই রকম কোনো কোম্পানিতে আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। সহানুভূতিশীল সান্নিধ্য। যখন আমি এমডি স্যারের সামনে যখন বসেছিলাম লখনৌতে গিয়ে, তখন বলছে, অভিজিৎ, তোমাকে আমি চা খাওয়াই, সেটা আরোরপতিকে আমি চা খাওয়াতে পারি, কিন্তু করোড়পতিকে আমি চা খাওয়াতে পারবো না। তুমি নিজে মুখে বলো যে হ্যাঁ আমি আরোরপতি হব, বা হয়েছি, বা আছি, বা থাকবো, ভবিষ্যতে আরোরপতি হব, আরও 10টা আরোরপতি বানাবো, তবেই কিন্তু আমার টেবিলে বসে তুমি চা খাবে। তখন বলেছিলাম, স্যার, আমি আরোরপতি না বানতে না পারি, কিন্তু আমার নিচে 10টা আরোরপতি আমি বানিয়ে দিয়ে যাব। তখন বলছে, অভিজিৎ, আরে তুমি নিচে 10 জনকে আরোরপতি বানাও, তো তুমি তো আপনাতেই আরোরপতি বেনে যাবে। তখন আমি বললাম, তাহলে স্যার চাটা স্যার? বলছে, হ্যাঁ, আমার টেবিলে বসেছো, আরোরপতির চাই তুমি খেয়ে যাও। তা সেদিন খুব দেখেছিলাম। আর এমডি স্যারের যে আমি ওনার যে চেম্বারটা আর ঠাকুরের যে হচ্ছে অফিসের যে ঠাকুর ঘরটা ঠিক মুখোমুখি, এমডি স্যারের চেম্বার ঠাকুর ঘরের মুখোমুখি। আর মিটিংয়ের যে চেম্বারটা যেটায় বসে উনি কনভারসেশন করেন বা মিটিং করেন, বা ইউটিউব মিটিং বা জুম মিটিং যেগুলো করেন, সেগুলো ঠাকুর ঘরের পাশে একটি ঘরেতে উনি করেন, আমি দেখেছি। তাই এই জিনিসগুলো সত্যি এখনো পর্যন্ত আমি কোনো কোম্পানিতে আমি এটা কিন্তু দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। এতগুলো কোম্পানি ঘেটে ফেলেছি জীবনে, কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানির এমডি স্যারকে আমি দেখিনি। আর এত সুন্দর সান্নিধ্যে থাকা জিনিসটাও কিন্তু আমি দেখিনি। আমার বলে কিছু হয় না, এমডি স্যারের বক্তব্য আমার বলে কিছু হয় না। আমি এসেছি একা, যাব একা, কিন্তু সবাইকে দিয়ে যাব। কারুর কাছ থেকে কিছু পাওয়ার আশা করব না, দিয়ে যাব। যাই হোক, ঠিক এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ এই জিনিসটা আমার ক্ষেত্রেও ঘটে। আমার পকেটে 500 টাকা, 1000 টাকাও থাকে, বা 10,000 টাকাও থাকে, কোনো কর্মে 1 লাখ টাকাও থাকে, বা 50 lakhsও থাকে, যখন যে টাকাই থাকুক না কেন, যদি মন চায় আমার যে আমি 10 জনকে খাওয়াবো, সে আমার 50 টাকাও পকেটে থাকে, আমি কিন্তু 10 জনকে খাইয়েই আমি সেখান থেকে আসি। এটাই কিন্তু আমার ধর্ম। তাতে আমার পকেট আলগা থাকে, হবে। আমি অন্যজনকে সাহায্য করেছি, আমাকে কেউ না কেউ সাহায্য করবে, এই আশাটা কিন্তু আমি করি না। আমি সাহায্য করছি, এটাই ভালো। আশা জিনিসটা ভালো নয়, কোনো জিনিসটা আশা করবেন না। কারণ আমার জীবনে আমি একটা মানুষকে খুব কাছ থেকে ভালোবেসেছিলাম, সেই মানুষটার কাছ থেকে যেরকম পরিমাণে আঘাত খেলাম, সত্যি সেই আঘাতে আমি মৌনতা
মানে ওনার সঙ্গে তো কথা তো দূরে, আমি কাজ থেকেও বিরতি ছিলাম প্রায় 6 থেকে 7 ডেজ, কাজ থেকেও আমি বিরতি ছিলাম। কারণ এই মাসে আমার প্লট বুকিং ছিল মোট টোটাল 6 থেকে 7খানা, টোটাল বুকিংকে আমি অফ করে দিয়েছি। তা আমার ইনকাম হয়নি, এটা আমার ক্ষতি হলো। এবং তাদেরকেও বলে দিলাম জমিতে, যে জমিটা বুকিং করতে যাচ্ছি সেখানে আমি আরেকটু ভালো করে জানি, তারপর আপনাদের বুকিংগুলো করাবো বলে আমি টোটালি স্টপ করে দিয়েছি। আমি করাইনি, কারণ আমার মন যেটা বলে আমি সেটাই করি। আমার মন যেটা বলে আমি সেটাই করি। ওনার কথাতে আমার 3 থেকে 4 রাত্রির 2 থেকে 2:30 বেজে গেছে, চোখে কোনো ঘুম ছিল না। মানে ওনার কথাটা শুনে আমি আশা করতে পারিনি যে ওনার মুখ থেকে এইরকম কথা শুন। যাই হোক, এই জন্য আমি একটা কথা বলি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে এমন কিছু কিছু কথা, যে কথাগুলো মুখ থেকে বাইরে বার করবেন সেই কথাটা কিন্তু এমনভাবেই ব্যক্ত করে ফেলবেন, এমনভাবেই বলবেন বা এমনভাবেই করবেন যাতে কোনো মানুষকে আঘাত না লাগে। তাই অনেক কিছু কথা আজকে শেয়ার করে ফেলে, আজকে অনেকটা গল্পও বলে ফেললাম, গল্প হয়ে গেল। তার নিছক জীবনের কিছু কিছু মানুষের কাহিনী শুনলে তা কিছু কিছু জিনিসের অভিজ্ঞতা কিন্তু বাড়ে, তা অভিজ্ঞতা কিন্তু কমে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা বাড়ে। তা সেই ক্ষেত্রে এই অভিজ্ঞতা বাড়ানোর জন্যই, তাই জন্য আমি বলি যে কর্ম আপনাদের ধর্ম, ধর্ম আপনাদের কর্ম। প্রতিটা মানুষকে সান্নিধ্যে থেকে ভালোবাসা উচিত নেটওয়ার্ক মার্কেটিংয়ে। যদি কোনো জায়গা থেকে আঘাত খান, যদি মনে হয় আপনার নামে মানে সমালোচনা করছে, সেদিক থেকে দূরে চলে যান। যদি মনে হয় যে কোনো মানুষ আপনাকে পছন্দ করছে না, তার থেকে দূরে চলে যান। যতটুকুনি নয় ততটুকুনি তার সঙ্গে কথা বলুন। যদি মনে করেন যে ওই মানুষটা আমার ক্ষতি করতে চাইছে, সেখান থেকে দূরে চলে যান। কিন্তু কোনো মানুষকে আপনি ঘাত করতে কিন্তু পারবেন না। কারণ একটা কথাই আমি বলি যে দুটো জিনিস হয়, একটা হয় শক্তি আর একটা হয় সংযম। একটা হয় শক্তি আর একটা হয় যেটাকে বলা হয় মানে কাউকে যদি আমি মানে শক্তি যদি প্রয়োগ করে কাউকে যদি মারধর বা কোনো রকমভাবে তাকে অ্যাটাক করা, যাই হোক না কেন, এই জিনিসটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলে না। তার দ্বারা আমি দুটো মানুষকে ভালো করে দিচ্ছি, সেই শক্তির দ্বারা দুটো মানুষকে ভালো করে দিচ্ছি, সেইটাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু চলে। এই জিনিসটা কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা এত সহজ জিনিস নয়। মাইন্ড সেট আপের একটা ব্যাপার থাকে, মাইন্ড সেট আপ যদি ঠিক না থাকে তা নেটওয়ার্ক মার্কেটিং করাটা অসম্ভব হয়ে ওঠে। কিছু কিছু নেটওয়ার্ক মার্কেটিংয়ের লোক আছে যে হচ্ছে ডাউন লেভেলকে খাটিয়ে ওপর তলায় বসে বসে খায়, কিন্তু এটা ঠিক আমার ভালো লাগে না জিনিসগুলো। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে করতে এসেছি, সঠিকভাবে এডুকেশন দেওয়া দরকার, সঠিকভাবে এডুকেশন নেওয়া দরকার। আপনি যদি সঠিকভাবে এডুকেশন না দেন, নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু করা কিন্তু অসম্ভব হয়ে যাবে। যাই হোক, অনেক গল্প আজকে করে ফেলেছি, প্রায় 23 মিনিট হয়ে গেছে গল্প। অনলাইনে গল্প করতে সত্যি ভালো লাগে, আপনাদের কিছু কিছু কমেন্টও আমি দেখতে পাচ্ছি, তা ভালো লাগছে। কিন্তু আরও বিষয় অন্যদিন আরও বেশি করে গল্প করব। তা এই বিষয়ে আরও কিছু জানবো। এখানে একজন লিখেছে দেখতে পাচ্ছি যে মহাভারতের কাহিনী আপনার কি পুরোটাই জানা আছে? হ্যাঁ বন্ধুরা, আমার পুরোটাই প্রায় জানা আছে। মহাভারত কেন, রামায়ণটাই পুরো জানা আছে, প্লাস হচ্ছে আপনার এটাও আমার টোটালটাই জানা আছে। ঠিক আছে, হনুমানের টোটালটাই আমার জানা আছে, প্লাস শিবেরও যে হচ্ছে শিবের যে স্রোপের যে সেটাও পুরোটাই জানা আছে। তা মোটামুটি জানা আছে, কিন্তু এইগুলোই কিন্তু অনেক কিন্তু আপনাদের চলার পথে কিন্তু এগুলো সঙ্গী। এর যে বোধ বুদ্ধি শক্তি কিন্তু আপনাদের চলার পথে কিন্তু সঙ্গী, এটা কিন্তু জানবেন। এটা যত দেখবেন তত কিন্তু আপনাদের মাইন্ড সেট আপ কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা যত দেখবেন তত কিন্তু আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সার বার করতে আপনার 2 মিনিট টাইম লাগবে না। যে কোনো প্রবলেমের সলভ আউট করতে গেলে 2 মিনিট টাইম লাগবে না। যারা এত বড় বড় কোম্পানি চালাচ্ছে তারা মহাভারত রামায়ণ তাদের মুখস্থ, এটা জানবেন। সে এমডি হোক, যেই হোক না কেন, তাদের রামায়ণ মহাভারত কিন্তু তাদের কিন্তু জানা থাকা দরকার। তবে কিন্তু সে কিন্তু একটা কোম্পানি চালাতে পারবে। কারণ সব কোশ্চেনের উত্তর এই রামায়ণ মহাভারতেই কিন্তু আছে। যে কোনো প্রবলেমের সলিউশন আছে, যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু আপনারা কিন্তু ওই জায়গাতে পেয়ে যাবেন।
তাই বন্ধুরা, অনেক গল্প হয়ে গেল। লাস্ট আমি একটা কথাই বলে যাব, বিজনেস সম্বন্ধে একটু কথা বলবো। দেখুন, আমাদের কারেন্সিতে দুটি মাত্র আছে, একটা এমটিজি, একটা জিএনজি। কি বললাম? দুটি মাত্র কারেন্সি আছে, এমটিজি এবং জিএনজি। তাই এমটিজির আর জিএনজির ক্ষেত্রে কন্ডিশন কিন্তু একই। কি না, কেউ যদি 25 মাসের জন্য স্ট্রেকিং করে, যদি প্রতি মাসে সে যদি সুদ আসল সমেত যদি ব্যাক যদি চায়, তাহলে সেই ক্ষেত্রে 25 মাস 7% করে সুদ আসল সমেত ব্যাক হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি বলে রাখি, কোনো মানুষ যদি ধরুন সে 10,000 কয়েন কিনলো, তাহলে প্রতি মাসে সে 700 করে কয়েন পাবে 25 মাস, সুদ আসল সমেত 700 করে 25 মাস কয়েন পেয়ে গেল। শেষ, তার মূল যেটা ছিল সেটাও শেষ, প্লাস তার যে মানে বাচ্চা যেটা ছিল বা সুদ যেটা ছিল সেটাও কিন্তু শেষ। প্রতি মাসে 7% করে দিয়ে একদম 25 মাসে গিয়ে একদম পুরোপুরি ফুলফিল স্টক শেষ। আর একটা অপশান রয়েছে, যদি ধরুন কোনো মানুষ 10,000 স্টেকিং করলো, কোনো মানুষ 10,000 স্টেকিং করলো, সে প্রতি মাসে নেবে না, একেবারে গিয়ে 25 মাস পরে গিয়ে নেবে। সেই ক্ষেত্রে সে প্রতি মাসে 10% করে পাবে, প্রতি মাসে 10%, কিন্তু উইথড্রল করতে পারবে না। মানে যদি সে 10,000 যদি প্রতি মাসে সে 1,000 করে পাবে, 25 মাসে গিয়ে টোটাল 2,500 কয়েন পাবে সুদ আসল সমেত। কি বললাম? 10,000 কয়েনের বেনিফিটে সুদ আসল সমেত প্রতি মাসে সে পাবে 10% করে, মানে 1,000 করে কয়েন পার্সে কিন্তু পাবে, সুদ আসল সমেত কিন্তু পেয়ে যাবে। 25 মাসেরই এটা স্টেকিং হবে, একটা হচ্ছে 25 মাস পরে গিয়ে পাবে, আর একটা প্রতি মাসে মাসে তোলা যাবে। যেটা প্রতি মাসে মাসে তোলা যায় সেটা 7%, আর যদি কেউ যদি 25 মাস পরে গিয়ে যদি কেউ যদি তোলে, তাহলে সেই ক্ষেত্রে 10% করে 25 মাসে যেটুকু জমবে সবটুকু একসঙ্গে দিয়ে দেবে। এটা কিন্তু নিয়মের মধ্যেই আছে, ঠিক আছে? আবার কেউ যদি ধরুন সে 25 মাসের জন্য স্ট্রেকিং করে দিয়েছে অলরেডি, প্রতি মাসে 10% করে, সে ইচ্ছা হলো তার 10 মাস পরে তার টাকাটা দরকার পড়লো, সেই ক্ষেত্রেও কিন্তু তোলা যাবে না, সেই ক্ষেত্রেও কিন্তু তোলা যাবে না। 25 মাস পরেতেই আপনাকে তুলতে হবে। কথাটা বোঝাতে পারলাম? এটা গেল। এবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কন্ডিশন, কেউ যদি 50 মাসের জন্য কেউ যদি স্টেকিং করে, কি বললাম? কেউ যদি 50 মাসের জন্য কেউ যদি স্টেকিং করে, সেই ক্ষেত্রে কিন্তু সেও কিন্তু প্রতি মাসে মাসে একটা করে অ্যামাউন্ট ব্যাক পাবে, এবং 50 মাস পরে গিয়ে একটা তার যে কয়েনটা থাকবে সেই কয়েনটাই সে পেয়ে যাবে। কিন্তু 50 মাসটা করার থেকে 75 মাসটা করাটা ভালো আমার মনে হয়। যদি বলেন কেন? না, 50 মাসের পরে পর 25টা মাস, প্রায় 2 বছর ধরে রাখুন, 75 মাস। ধরুন কোনো এক ব্যক্তি সে 1 লাখ কয়েন কিনলো, কোনো এক ব্যক্তি সে টোটাল 1 লাখ কয়েন কিনলো। 1 লাখ কয়েনের দাম কত এখন? 3 লাখ টাকা। তাহলে 3 লাখের উপরে সে 2% করে প্রতি মাসে মাসে পেতে থাকলো, মানে 6,000 টাকা করে সে পেতে থাকলো। 6,000 টাকা করে 75 মাস পাবে। কি বললাম? 6,000 টাকা করে 75 মাস সে কিন্তু পেয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে 6,000 টাকা করে সে যদি, ভালোভাবে বোঝবার চেষ্টা করবেন, কোনো এক ব্যক্তি 1 লাখ কয়েন ফ্রিজ করলো 75 মাসের জন্য। কি করলো? না ফ্রিজ করলো 1 লাখ কয়েন, সে ফ্রিজ করলো 75 মাসের জন্য। 1 লাখ কয়েনের প্রাইস কত পেয়েছিল? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার উপরে প্রতি মাসে আপনারা 2% করে পাবেন। 3 লাখের 2% মানে কত? 6,000 টাকা করে পাবেন। কত মাস পাবেন? 75 মাস পাবেন। তাহলে 6,000 টাকা করে যদি কেউ যদি কোনো ব্যক্তি যদি 75 মাস যদি পায়, তাহলে সে কত টাকা আর্ন করছে 75 মাসে টোটাল? এটা আগে হিসেব করুন। 6,000 টাকা করে সে যদি 75 মাস যদি তোলে, তাহলে আপনার 6 7 42, 5 6 30, মানে প্রায় 4.5 লাখ টাকার মতন সে কিন্তু তুলে নিচ্ছে। খাটিয়েছে কত? খাটিয়েছে কত সে? না 3 লাখকে খাটিয়েছে।
3,00,000কে খাটিয়ে সে প্রতি মাসে মাসে সে 2% করে কিন্তু পেতে থাকলো। 75 পরে গিয়ে 4.5 লাখ টাকা সে পেয়ে গেল। সে তো ক্যাশ পেয়ে গেল। উপরন্ত যে 1,00,000 কয়েন কিনেছিল 75 মাস পরেতে গিয়ে সেই 1,00,000 কয়েন 2,00,000 কয়েনে রূপান্তরিত হলো। এবার আপনি আমাকে বলে দেখুন, কয়েনের দাম আজকে হয়তো কম আছে, একদম নিম্নতর আছে, আর কমার আর জায়গা নেই, আর এবার ওঠার জায়গা। আমি ধরলাম সাপোজ 5 টাকা করে কয়েন হয়ে গেল। কি বললাম? 5 টাকা করে কয়েন হয়ে গেল। কিনেছিল কত? 1,00,000 কয়েন। 75 মাস পরে কত পেয়েছে? 2,00,000 কয়েন। 2,00,000 কয়েন ইন্টু 5, তাহলে ক লাখ টাকা হচ্ছে আপনারা চিন্তা করে নেন। ক লাখকে খাটিয়ে কত লাখ টাকা হচ্ছে আপনি একবার চিন্তা করুন। কথাটা ভাববার বিষয় আছে, কিন্তু কথাটা কিন্তু ভাববার বিষয় আছে, এটা কিন্তু জানবেন। তাহলে 75 মাস সে কিন্তু 6,000 টাকা করে কিন্তু পেল। ঠিক আছে, এদিকে 4,20,000 আর 5 6 30, ঠিক আছে, মানে ওই 4.5 লাখ টাকার মতন পেল। তাহলে 3,00,000কে খাটিয়ে সে প্রতি মাসে তার 2% করে, মানে মূল অ্যামাউন্টের উপর 2% করে তার সেভিংস অ্যাকাউন্টে ঢুকলো। তাহলে তার টোটাল 4.5 লাখ টাকা। সে 3,00,000কে খাটিয়ে 75 মাসে সে 4.5 লাখ তুলে নিল, 1.5 লাখ এক্সট্রা তুলে নিল। এবং যে কয়েনটা কিনেছিল সেই কয়েনের ডবল কয়েন 75 মাস পরে পেল। আমি ধরলাম একটা কয়েনের দাম 5 টাকা। তাহলে 5 টাকা সে ধরলাম আরও 3-4 বছর 5 বছর পরে এর দাম 5 টাকা হবে। আমি ধরলাম 5 টাকা। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমি বললাম 75 মাস পরে গিয়ে কয়েনটাও ডবল হবে। তাহলে 1,00,000 কয়েন কিনেছিল, তাহলে 1,00,000 কয়েন থেকে সেটা 2,00,000 কয়েন হয়ে গেল। তাহলে 2,00,000 ইন্টু 5 টাকা, তাহলে কত হচ্ছে আপনারা চিন্তা করে নেন। আর কতটা বৃদ্ধি হলো সেটা এমটিজির ক্ষেত্রে হোক, জিএনজির ক্ষেত্রে হোক, এটা কিন্তু আছে। তাই এই অফারটা চলছে। কেউ যদি মনে করেন যে এমটিজি কিনে করবেন, কিন্তু এমনি আপনারা এক্সচেঞ্জে গিয়ে কিনে ফেললেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এর জন্য এমপ্লয়ি ডিপি আইডি আপনাদের তৈরি করতে হবে। যদি মনে হয় যে আপনার সান্নিধ্যে কেউ নেই বা আশেপাশে কেউ নেই, আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন, আপনাকে বলে দেবো। টাকা পয়সার এখানে কোনো প্রয়োজন নেই। আপনি ডাইরেক্ট মানে এক্সচেঞ্জ থেকে কিনে নিজে আপনি স্ট্যাকিং করতে পারেন। যদি স্ট্যাকিং না করতে পারেন, আপনাদের আমি হেল্প করব, কিন্তু আমার সেই ক্ষেত্রে কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। কি বললাম? বোঝানো গেল মেন ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলি, জিএনজির ক্ষেত্রে আর এমটিজির ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু সমান। যাদের এমটিজি কেনা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা সবাই যেন জিএনজি যেন কিনে নেয়। অন্ততপক্ষে 4,000 টাকা করে আইডি যেন গ্রিন করে নেয়। আপনার কিসে না, আপনার এতেই, যে হচ্ছে কোথায় না, নিজস্ব আইডিতে। যাদের এমটিজি আছে তারা অবশ্যই যেন জিএনজি যেন কমপ্লিট যেন করে যেন নেয়। তাহলে কী হবে? এমটিজির দাম যদিও কমে, জিএনজির দাম বাড়বে। যদি জিএনজির দাম কমে, তাহলে এমটিজির দামও বাড়বে। আবার যদি মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে এমটিজি জিএনজি একই মাত্রায় ছুটছে, দুজনের সাথে কম্পেয়ার করছে, হয়তো দেখা গেল এটা 2030 বা 32-তে দেখা গেল একটা কয়েনের দাম আপনার 5,000 টাকারও কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে, যদি ক্যালকুলেশন যদি ঠিক থাকে। তাহলে সেই ক্ষেত্রে বলবো এমটিজি কেউ কিন্তু বিক্রি করবেন না। যদি পারেন কারোর কাছ থেকে কিনে নিজে মানে করেন, নিজের মুঠির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। ঠিক আছে, এটা তো একটা ম্যাটার গেল। ঠিক আছে, আরও একটা কথা আমি বলি, রিয়েল এস্টেটের উপর যে এটা যে চলছে, রিয়েল এস্টেটের উপর যে অফারটা চলছে 1% করে, সেটার কালকের দিনটা পর্যন্ত আছে। মানে জমি যেটা ফ্রি দেওয়া হচ্ছে সেটা কিন্তু কালকের দিন পর্যন্ত আছে। কালকের পরে কিন্তু আর কিন্তু পাওয়া যাবে না এটা। ঠিক আছে, তাই যারা মনে করছেন যে এটা আপনারা করবেন, এটা করলে ভালো হবে। কারণ আপনারা যদি 10 লাখ টাকা পোস্ট অফিসে যদি রাখেন, প্রতি মাসে আপনারা কত টাকা করে পাবেন আপনারা চিন্তা করে নেন। আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 1% করে পাবেন। যদি আপনারা 20 লাখ টাকা জমি নেন, প্রতি মাসে আপনারা 20,000 টাকা করে পাবেন। ঠিক আছে, 20,000 টাকা করে কত মাস পাবে বলুন? কত মাস পাবে? না 100 মাস পাবে। যিনি পার্টি তিনি কিনেছেন, তাকেই আবার টাকাটা ঘুরে ফিরে ব্যাক করে দেওয়া হচ্ছে। যিনি কিনেছেন তার টাকাটাই ঘুরে ফিরে ব্যাক করে দিয়ে দেওয়া হচ্ছে, মানে প্লটটাকে টোটালি ফ্রি করে দেওয়া হচ্ছে। কথাটা বোঝা গেল ব্যাপারটা?
ঠিক আছে? তাই যে কালকের দিনটা টাইম আছে, যদি মনে করেন যে কেউ কিনবেন, সঙ্গে সঙ্গে আপনারা চেক জমা করে দিন অফিসে, এবং তার সঙ্গে হচ্ছে সইসাবত করে কিছু লিকুইড ক্যাশ দিয়ে চলে আসুন, কমপ্লিট হয়ে যাবে আশা রাখি। কি বললাম বুঝতে পেরেছেন কথাটা? তো সেই ক্ষেত্রে আমি সবাইকে আমার অনুরোধ, যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলতে গেলে, ফিরতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে এবং সবার সঙ্গে সংবদ্ধভাবে মিলিত আকারে কি করতে হবে, ভালোবাসায় অন্তরঙ্গের বন্ধু হয়ে যেতে হবে, হৃদয় ভরা ভালোবাসা দিয়ে। তাই সেই জিনিসটাকে মাথায় রেখে আপনাদের আমি পই পই করে একটি কথাই বলবো, এডুকেশান নেবার চেষ্টা করুন। এডুকেশান কিন্তু আপনার কিন্তু মূল কিন্তু ধর্ম। এডুকেশান ছাড়া কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু আপনি কিন্তু উতলাতে কিন্তু পারবেন না। তাই আমি বারংবার বলছি, যে কোম্পানিটায় কাজ করতে আসছেন বা আসবার ঠিক করছেন, আমি একটি কথাই আপনাদের বলবো, এর মতন একটি মাত্র কোম্পানি আর এর মতন পেমেন্ট আপনি যদি একটা কোম্পানি যদি দেখাতে পারেন, তাহলে আপনার সঙ্গে একদিনের চায়ের নিমন্ত্রণ আমার থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। এবং তার সঙ্গে যে ব্রাঞ্চের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া ছিল, দৃষ্টান্তগুলো দেওয়া ছিল যে এত টাকার বিজনেসে এই গিফট আছে, সেই গিফট খুব তাড়াতাড়ি দেবার কথা চলছে আমাদের। এবং তার সঙ্গে আমাদের পরপর 2-3টে দিন একটু ভাইটালভাবে কাজ করতে হবে, কারণ 3-4টে দিন এদিক ওদিক করে অলরেডি হয়েই গেছে। তাই এটাকে ভালোভাবে এটাকে রিকভারি করার জন্য একটু মুখ বুজে 3-4 দিন একটু কষ্ট করতে হবে, ঠিক? এবং বারংবার আমি একটি কথাই আপনাদের বলবো, যে প্রতিটা মানুষকে সম্মান দেওয়া উচিত। যদি কথা না বলতে চান, উনি যদি কথা না বলেন, পাশ দিয়ে আপনি সাইড খেয়ে বেরিয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, মান্যতা বজায় থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।